আসসালামু আলাইকুম। পুঁজিবাজার নিয়ে এনটিভির নিয়মিত আয়োজন মার্কেট ওয়াচে আমি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ রকিবুর রহমান এবং আজকে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সাথে আমরা জানেন যে গত বছরে পুঁজিবাজারকে স্টেবিলাইজ করার জন্য, গতিশীল করার জন্য বাংলাদেশ ব্যাংকের যে সিদ্ধান্ত দিয়েছিল যে আপনার যে সাবসিডিয়ারি যে ক্যাপিটাল সেগুলি আপনার এক্সপোজার ইনভেস্টমেন্ট থেকে বের করে দেওয়ার ফলে আর্থিক প্রতিষ্ঠানগুলি এই বাজারে বিনিয়োগ করার জন্য সক্ষমতা অর্জন করেছে, যেটা বাজারের জন্য অত্যন্ত পজিটিভ। আরও কিছু ব্যাপার ছিল যেটা আপনারা জানেন যে মাননীয় অর্থমন্ত্রী বলেছিলেন যে 2 বছরের জন্য যে সকল আর্থিক প্রতিষ্ঠান আপনার অতিরিক্ত বিনিয়োগ করেছিল তাদেরকে আরও 2 বছর সময় দেওয়া হবে, যেটা জুন 2016-র মধ্যে অ্যাডজাস্টমেন্টের কথা ছিল, সেটা 2018 পর্যন্ত নিয়ে আসার কথা। এবং আরও আমরা যেটা বলছি, যেটা আমরা বলে যাচ্ছি এবং যেটা আমরা রিকোয়েস্ট করতেছি বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্ত নেওয়ার জন্য যে 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 সকল লিস্টেড কোম্পানিকে আপনার নন লিস্টেড কোম্পানিকে আপনার ইনভেস্টমেন্ট আপনার জন্য আপনার পুঁজিবাজারে বিনিয়োগের জন্য ধরা হয়েছে, অথবা কোনো একটি মিউচুয়াল ফান্ডের যে ইকুইটি সেটাও পুঁজিবাজারে বিনিয়োগ ধরা হয়েছে, এগুলি যদি আমরা বের করে নিয়ে আসতে পারি তাহলে পুঁজিবাজারে ব্যাংকিং বা আর্থিক প্রতিষ্ঠান বা অন্যান্য প্রতিষ্ঠানের বিনিয়োগ আরও বাড়বে। আপনারা জানেন যে আসলে ব্যাপারটি যেটা হয়েছে, আগে তো আপনার লাইব্রেরিজের 10% বিনিয়োগ করা যেত, এখন সেটাকে আপনার পেইড আপ ক্যাপিটাল এবং রিটার্ন আর্নিংয়ের 25% বিনিয়োগ করা যায়। তাতে বিনিয়োগ অনেক সীমিত হয়ে গেছে এবং যেটুকু বিনিয়োগ করার সুযোগ আছে সেই সুযোগগুলি পুরোপুরি কাজে লাগাতে হবে আমাদেরকে এই পুঁজিবাজারকে স্টেবিলাইজ করার জন্য। আজকে আমাদের সাথে দুইজন অতিথি থাকবেন। আবু জাফর মোহাম্মদ সালেহ ডিএমডি আমার ডান দিকে আছেন, তিনি এনসিসি ব্যাংকের ডিএমডি, এবং আমাদের সাথে যোগ দিবেন সৈয়দ মাহবুবুর রহমান, যিনি আপনার ঢাকা ব্যাংকের এমডি। কিছুক্ষণের মধ্যে তিনি আমাদের সাথে যোগ দিবেন। আমি আবু জাফর মোহাম্মদ সালেহ, আমি আপনার সাথে কথা বলতে চাই। আপনি তো জানেন যে বাংলাদেশের পুঁজিবাজার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে, অত্যন্ত ক্রান্তিকাল অতিক্রম করছে, এবং 2015 কিছু কিছু সিদ্ধান্ত পুঁজিবাজারে কিছুটা আশার আলো দেখিয়েছে। এখন আপনি বলুন যে কিভাবে এই বাজারটাকে স্টেবিলাইজ করার জন্য আপনারা আর্থিক প্রতিষ্ঠান কিভাবে আপনারা এটার মধ্যে ইনভলভ হতে পারেন, কিভাবে এটাকে আপনারা গতিশীল করতে পারেন? ধন্যবাদ। 2015-তে আসলে কিছুটা আমরা আশার আলো দেখতে পাচ্ছি। যে অবস্থানটা আসলে পুঁজিবাজার পার করছে এটা কারো কাছেই কাম্য ছিল না, এবং এটি একটা আসলে একটু খারাপ সময় আমরা পার করছি বলা যায়। বাট সর্বশেষ বাংলাদেশ ব্যাংক যে সিদ্ধান্তটা নিয়েছে যে তার সাবসিডিয়ারি ব্যাংকগুলো, তার সাবসিডিয়ারি কোম্পানির যে পেইড আপ ক্যাপিটালটা, এটি আর তার এক্সপোজারের মধ্যে এখন আর ধরা হবে না। এতে করে আমার মনে হয় একটা বড় সমস্যার অনেকটা দূর সমাধান এসে যাবে। যারা খুব এক্সেস বিনিয়োগ করে ফেলেছিল তারা এখন লিমিটের মধ্যে চলে আসবে, এবং তাদের আর সেল প্রেশার থাকবে না, আর সেল প্রেশারটা থাকবে না, এবং সেল প্রেশার না থাকলে মার্কেট একটু স্টেবল হবে। আর মোরওভার যেটা বা এর বাইরে আপনি যেটা বলেছেন যে এটি যদি 2016 জুনে যেটি আমাদের লিমিট নির্ধারণ করা ছিল সেটি যদি আরও 2 বছর বাড়িয়ে দেওয়া হয়, এটিও একটা পজিটিভ কিন্তু একটা এফেক্ট দিবে। কিন্তু আমার মনে হয় এখনকার মেন সমস্যাটা হলো যে আপনার নেগেটিভ ইকুইটি, যেটা আমাদের যে ইনভেস্টমেন্ট যেগুলো হয়ে গেছে বিভিন্ন ব্যাংক, ব্রোকারেজ হাউস এবং মার্চেন্ট ব্যাংক যারা ইনভেস্ট করেছে, তাদের যে নেগেটিভ ইকুইটি হয়েছে, এটা যখনই মার্কেটটা একটু বাড়ে তখন কিন্তু তারা সেল আউট করে বেরিয়ে চলে যায়, এবং এই টাকাটা আবার রিইনভেস্ট হয় না। রিইনভেস্ট যেহেতু না হয়, একটু বাড়লেই মার্কেট আবার এই জন্যই কমে যায়, এবং এটা কন্টিনিউয়াস ইনক্রিমেন্টাল একটা থাকে না। এই জন্য আমার মনে হয় এটা নিয়ে আমাদের একটু ভাবা দরকার যে নেগেটিভ ইকুইটিকে আমরা কীভাবে সলভ করতে পারি। এটা 2-3টা মাধ্যম হতে পারে। একটা হতে পারে যে এখন যেভাবে চলছে এভাবে বেড়ে বেড়ে আবার কমে, আবার বেড়ে আবার কমে একটা পর্যায়ে গিয়ে একসময় স্টেবল হবে, বাট ইট উইল টেক হিউজ টাইম। এতটা সময় আমরা আমাদের মার্কেট ধরে রাখতে পারবো কিনা, এটা একটা বিষয়। আরেকটা হতে পারে যে এটা বেল আউট কোনো প্রোগ্রাম হতে পারে। আমরা জানি যে আমাদের মার্জিন লোন যেটা দেওয়া আছে আনুমানিক 15,000 থেকে 16,000 কোটি টাকার মতো, এবং তার এগেনস্টে যে নেগেটিভ ইকুইটি যেটা আছে এটা 5,000 থেকে 6,000 কোটি টাকার মতো। এটা একটা ক্যাপিটাল মার্কেটের জন্য অনেক বড় বিশাল কিছু না, কিন্তু এই 5,000 কোটি বা 6,000 কোটি টাকা যদি আমরা কোনোভাবে একটা রিফাইন্যান্স স্কিমের আওতায়ও
একটা লং টার্ম একটা যদি স্বল্প সুদে যদি আমরা সরবরাহ করতে পারি ব্রোকার হাউসগুলোকে কিংবা মার্চেন্ট ব্যাঙ্কগুলোকে, তাহলে তারা তাদের যে ক্লায়েন্টের যে নেগেটিভ ইকুইটিটা তাদের শোল্ডারে নিয়ে তারা আবার নতুন করে টোটালটাই ব্যবসা করতে পারে। এটি একটা হতে পারে, এবং এটা হলেই মনে হয় এই মুহূর্তে সুবিধা হবে, কেননা সমস্ত মার্চেন্ট ব্যাঙ্কগুলা একত্রে তাদের লসগুলো বুক করতে পারবে না। এটার অ্যাবিলিটিও সব মার্চেন্ট ব্যাংকের নেই যে সবাই একত্রে লস বুক করে আবার নতুন করে শুরু করবে শূন্য থেকে আরম্ভ। সো আমার মনে হয় বেল আউট একটা প্রসেস হতে পারে। আর যে ব্যাংকিং সেক্টরটা যেটা আপনি বলেছেন যে ব্যাংক কিন্তু মানি মার্কেটের প্লেয়ার, বেসিক্যালি মানি মার্কেটে কাজ করে ব্যাংকগুলা। ক্যাপিটাল মার্কেটে একটা এক্সপোজার থাকে উইদিন লিমিটেশন, কিন্তু বাংলাদেশের সিনারিওতে যেহেতু প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী খুবই কম, সেজন্য ব্যাংকের উপর আমরা বেশি ডিপেন্ড করছি। ব্যাংক যখন এগিয়ে আসে তখন মার্কেট একটু চাঙ্গা হয়, ব্যাংক যখন একটু পিছিয়ে যায় তখন মার্কেট। কারণ হলো সালেহ সাহেব, আমরা যেটা বুঝি আর কি, যে আর্থিক প্রতিষ্ঠানগুলো সক্ষমতা আছে ইনভেস্টমেন্ট করে ধরে রাখার জন্য। আমি আপনার কাছে জানতে চাই, আপনারা তো লং টার্ম বিনিয়োগ করেন, আপনারা তো সাধারণত আপনারা এলসিতে বিনিয়োগ করেন, আপনারা ওয়ার্কিং ক্যাপিটাল দেন, কিন্তু আপনারা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন লং টার্ম বিনিয়োগ করেন। সেই লং টার্ম তো মিনিমাম 7 বছরের নিচে তো আপনারা বিনিয়োগ করেন না। একটি ইন্ডাস্ট্রি যদি আপনারা প্রাথমিক বিনিয়োগ করেন তাহলে সেটা রিটার্ন আস্তে আস্তে আরও আপনারা টাকা ফেরত দিতে তো 7, 8, 10 বছর লেগে যায়। সেটা তো একটা লং টার্ম বিনিয়োগ হয়। তো লং টার্ম বিনিয়োগও তো আপনারা করেন। তো ক্যাপিটাল মার্কেটও তো একটা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের মতো, যেন আপনারা যদি আইপিওতে শেয়ার কিনেন, আপনারা যদি সেকেন্ডারি মার্কেটে শেয়ার কিনেন, সেটা তো লং টার্ম হওয়া উচিত। আর্থিক প্রতিষ্ঠান যদি লং টার্ম বিনিয়োগ না করে, আর্থিক প্রতিষ্ঠান যদি শর্ট টার্ম বিনিয়োগ করে, তাহলে তো বাজার স্থিতিশীল এবং গতিশীল হবে না। কারণ পৃথিবীর সব দেশে তো আর্থিক প্রতিষ্ঠান, মিউচুয়াল ফান্ড, পোর্টফোলিও যারা করে তারা লং টার্মে থাকে। তা আপনার কি এই ব্যাপারে আপনার কি বক্তব্য? আমাদেরও তাই আমাদেরও লং টাইম বিনিয়োগ করা উচিত। ট্রেডিং করার জন্য আর্থিক প্রতিষ্ঠানগুলো যদি বেশি ঝুঁকি নেয় তাহলে কিন্তু এটা আমাদের ব্যাংকের জন্যও ক্ষতিকর। এটা আমরা বিনিয়োগ হিসেবে দেখব, ইনভেস্টমেন্ট হিসেবে দেখব, এবং ইনভেস্টমেন্ট হিসেবে লং টার্ম চিন্তা করে আমাদের করা উচিত। এবং আমরা কম্পেল না হলে যে আমরা খুব বেশি বিক্রি করে বেরিয়ে চলে আসতেছি তা কিন্তু নয়। এখন যে আইনগুলো হচ্ছে এতে কিন্তু আমরা লং টার্ম বিনিয়োগ করার সুযোগ কিন্তু সৃষ্টি হচ্ছে। সো আমি মনে করছি যে আগামী দিনগুলোতে আমরা যেসব ভালো শেয়ারগুলো আছে এগুলো কিন্তু আমরা ধরে রাখবো, ধরে রেখে আমরা তার থেকে যে ডিভিডেন্ড পাবো সে দিয়েই আমাদের মোটামুটি আমাদের, আর যখন প্রয়োজন তখন আপনি বিক্রি করুন, যখন প্রয়োজন, বাজারে যখন চাহিদা বাড়লো। রাইট। এই যে এখনকার যে নেগেটিভ ইকুইটির কারণে যে সেল প্রেশারটা আছে, এই প্রেশারটা যদি আমরা কমাতে পারি তাহলে কিন্তু মার্কেট একসময় স্টেবল হবে। এবং এখন যে আইনগুলো হয়েছে তাতে করে কিন্তু লং টার্ম বিনিয়োগে ব্যাংকগুলো আগ্রহী হবে বলে আমি মনে করি। আমি একটা জিনিস সালেহ সাহেব আপনার সাথে কথা বলতে চাই। মনে করেন আপনার 10,000 কোটি টাকা আপনার ডিপোজিট, দ্যাট ইজ ইউর লাইবিলিটিস। আপনি 10,000 কোটি টাকা বাজার থেকে সংগ্রহ করলেন, আপনি ফিক্সড ডিপোজিটে আপনি জনগণ থেকে আপনি 10,000 কোটি টাকা বিভিন্ন আপনার 10,000 কোটি টাকা আপনার বিনিয়োগ করার জন্য আপনার কাছে আছে। এই 10,000 কোটি টাকা আপনি বিভিন্ন খাতে আপনি বিনিয়োগ করে থাকেন মানি মার্কেটে। আপনি লং টার্ম করেন, শর্ট টার্ম করেন, এলসিতে করেন, বিভিন্ন জায়গাতে করেন। এই 10,000 কোটি টাকা আপনি মানি মার্কেটে বিনিয়োগ করতে পারেন। কিন্তু আপনি যদি ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগ করার জন্য আপনাকে দেওয়া হয়েছে এখন পেড আপ ক্যাপিটাল রিটার্ন আর্নিংয়ের 25%। দ্যাট ইজ আপনার যদি এখন যদি আপনার, আমি জানি না আপনার পেড আপ ক্যাপিটাল কত, আপনার পেড আপ ক্যাপিটাল যদি 1,000 কোটি টাকা হয় সব কিছু মিলে, তাহলে আপনি বিনিয়োগ করতে পারেন অনলি 250 কোটি টাকা। এইদিকে করতেছেন আপনার 10,000 কোটি টাকা, আর ক্যাপিটাল মার্কেটে আপনি সামান্য বিনিয়োগ, দ্যাট ইজ 250 কোটি টাকা। তবে এই 250 কোটি টাকাকেও সঠিকভাবে বিনিয়োগ করার জন্য যদি আপনাকে সুযোগ দেওয়া না হয়, এই 250 কোটি টাকাকেও যদি পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলিতে যদি বিনিয়োগ করার সুযোগ না থাকে, তাহলে বাজার কীভাবে স্থিতিশীল হবে বলেন? আপনি সঠিক বলেছেন। আপনি এই 250 কোটি টাকা আসলে এই সীমাবদ্ধতা আমাদেরকে বিপদে ফেলে দিয়েছে, যেহেতু আমরা অ্যাক্সেস করে ফেলেছিলাম। আমরা যদি দেখেন 56টা কমার্শিয়াল ব্যাংক আছে, যদি 250 কোটিও ধরি এবং সবগুলা ব্যাংক যদি পার্টিসিপেট করে তাহলে কিন্তু একটা বড় ধরনের একটা ভলিউমের সৃষ্টি হবে। এখানে আপনি যে কথাটা বলেছেন, আমাদের যদি ধরে নিলাম আমাদের যদি 10,000 কোটি টাকা যদি আমাদের ডিপোজিট থাকে, এর এগেনস্টে আমি প্রতি 100 টাকায় আমি 80 টাকা বিনিয়োগ করতে পারেন, স্ট্যান্ডার্ড ফর্মুলা। সো সেক্ষেত্রে আমার 8,000 কোটি টাকা আমি বিনিয়োগ করব। 8,000 কোটি টাকার মধ্যে আপনি যেটা বলেছেন 200 বা 250 কোটি টাকা আসলে খুবই কম, আসলে খুবই কম। ইটস নাথিং বাট দি কনফিডেন্স। ব্যাংকগুলো যদি আস্তে আস্তে কনফিডেন্স পায়, বড় শেয়ার, ভালো শেয়ার কিন্তু সবাই কিনে রেখেছে। আমি যতটুকু জানি যে কয়টা ব্যাংক আগে ইনভলভ ছিল তারা যে ভালো শেয়ারগুলো যেগুলো কিনতে পেরেছিল তখন, এগুলো কিন্তু তারা ছাড়ে নাই, ম্যাক্সিমাম কিন্তু তারা ধরে রেখেছে। আচ্ছা সালেহ ভাই, একজন বিনিয়োগকারী অনেকক্ষণ অপেক্ষা করছেন আপনার ফোন করার জন্য। প্রিয় দর্শক, আপনার নামটি বলে ফোনটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আমি আপনার এই প্রোগ্রামটা প্রতিদিন দেখি,
কিন্তু আমার আপনার বিভিন্ন কথাবার্তা আমাদের খুবই উপকার হয় আপনার কথাবার্তা শুনে, কিন্তু আমাদের একটা প্রশ্ন, দীর্ঘদিন ধরে ব্যাংকের শেয়ারগুলো একটা নির্দিষ্ট দামে পড়ে আছে, তো আমরা অনেকদিন বিনিয়োগ করে বসে আছি, এটা বাড়েও না, দিন দিন কমতেছে। এখন আপনার মতামতটা একটু জানতে চাচ্ছি স্যার। আচ্ছা, জি জি, আপনাকে ইতিমধ্যে আমাদের সাথে আমাদের মাহবুর রহমান ভাই যোগ দিয়েছেন, আমাদের ঢাকা ব্যাংকের এমডি। আপনি কাইন্ডলি আপনার সাথে যেটা ভাই আপনার প্রশ্নটা শুনেছেন যে ওনারা ব্যাংকের শেয়ার ধরে আছে, আপনাদের ব্যাংকের অবস্থানগুলি একটু বলবেন কাইন্ডলি, মানে কি অবস্থায় ব্যাংকগুলি এখন গেইন করছে, মাশাআল্লাহ কি অবস্থায় আছে? আসলে তো ব্যাংকের শেয়ারের ভ্যালুগুলো দেখেন খুব ইভেন্ট ড্রিভেন। ওই আপনাদের যখন মার্চ কোয়ার্টারের রেজাল্ট বের হয় বা জুন কোয়ার্টারে বা সেপ্টেম্বর কোয়ার্টারের রেজাল্ট বের হয়, তখন একটু মুভমেন্ট আবার শুরু হয়। আবার যেমন ডিসেম্বর কোয়ার্টার রেজাল্ট যখন বেরোবে, যখন ইয়ার এন্ডিং হবে, তখন দেখবেন একটু মুভমেন্ট হয়। যখন অপারেটিং রেজাল্টটা বেড়েছে, অপারেটিং প্রফিটের রেজাল্টটা হয়ে গেছে, এখানে কিন্তু কিছু একটা মুভমেন্ট হচ্ছে। আর সবচেয়ে বড় কথা, ব্যাংকেরটা হচ্ছে একটু মানুষ তো এখানে আমাদের দেশের লোকগুলো মূলত হচ্ছে ওনার ট্রেডার, জি, ওরা স্বল্প মূলধনী কোম্পানিতে ওনাদের ইনভেস্টমেন্ট কম হয়, ওনার মুভমেন্টটা তারা গেইন পায়। কিন্তু যখন ব্যাংকেরটা যায়, ব্যাংক তো একটু আসলে মূলধন বেশি, পেড ক্যাপিটাল বেশি। সো এখানে আসে, তার জন্য এখানে একটু ওয়েট করতে হবে। ব্যাংকের সবসময় কিন্তু ব্যাংকগুলোকে ফান্ডামেন্টাল কিন্তু বেটার শেয়ারস, বিকজ আপনি যদি চিন্তা করেন বাংলাদেশে যদি গভর্নেন্স ধরেন, আপনি যদি ট্রান্সপারেন্সি ধরেন, আমি বলবো যে কর্পোরেট কালচার যদি ধরেন, সবকিছু কিন্তু ব্যাংকের মধ্যেই বেশি। তো স্বাভাবিকভাবেই ব্যাংকগুলো হচ্ছে একটা লং টার্ম ইনভেস্টমেন্ট চিন্তা করতে হবে। আমি আজকে যদি 10 টাকা ইনভেস্ট করে কালকে আমি 20 টাকা করতে পারবো না, কেন ব্যাংকের অনেক ফান্ডামেন্টালস। আর ওভারঅল এখন ধরেন একটা অবশ্য লোকজনের একটা হচ্ছে, যেহেতু ইকোনমি একটু স্লো যাচ্ছে, এইসব কারণে দেখবেন গ্রোথ, যেহেতু ক্রেডিট ডিমান্ড বেশি বাড়েনি, 10-12% মতো গ্রো করেছে, স্বাভাবিকভাবে লোকজন মনে করছে যে ব্যাংকের হয়তো আগামী দিনগুলোতে অত বেশি আগের মতো প্রফিট পাবে না। তারা হয়তো ভাবছে যে ডিভিডেন্ড বেশি পাবো না হয়তো। দ্যাট ইজ ওয়াই দে আর গোয়িং ফর মোর স্পেকুলেশন, যে যেখান থেকে আমি ছোট মূলধনী নিয়ে আমি সাথে সাথে কিছু টাকা বানাতে পারবো। সেই কারণে আমি বলতে চাই আমাদের যিনি ইনভেস্টর আছেন, একটু অপেক্ষা করতে বলবো। আমি নিশ্চিত যে নিশ্চয়ই ব্যাংকের শেয়ারের ভ্যালু বাড়বে। আমি গত কয়েকদিন আগে পত্রিকাতেও দেখেছি, কমপ্লিটলি লাস্ট ইয়ার, দিস ইয়ার আরও কিছুটা প্রফিট করেছি, বিভিন্ন প্রফিট করেছে, কিন্তু আসলে যেটা এসেছে অপারেটিং প্রফিটের ব্যাপার। অপারেটিং প্রফিট আসলে ব্যাংকের হেলথ ডিটারমিন করে না। অপারেটিং প্রফিটের পরে কিন্তু আছে প্রভিশন আছে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট, প্রভিশন দ্যাট ইজ ইম্পর্টেন্ট। জি, এইটা দেখার ব্যাপার আছে। আরও হয়তো মাসখানেকের মধ্যে আমরা সব ব্যাংকের রেজাল্ট পেয়ে যাব, তখন বুঝতে পারবো কোন ব্যাংক কোন বেজে দাঁড়িয়ে আছে। মানে আপনি যে কথাটা বুঝাতে চাচ্ছেন, কথা হলো ব্যাংক ইজ এ কর্পোরেট, এটা অত্যন্ত একটা সুশাসন কর্পোরেট, এবং এটা অত্যন্ত মনিটরিং করা হয়, এবং এখানে বিনিয়োগ করতে গেলে আপনাকে লং টার্ম করতে হবে। এখানে শর্ট টার্ম বিনিয়োগ করা কোনো সুযোগ নেই, এবং রাতারাতি ডাবল পাওয়ার কোনো সুযোগ সুবিধা নেই। আমি বিনিয়োগকারীদেরকে বলবো যে ভাইরা যারা আছেন, বোনরা যারা আছেন, একটু লং টার্ম চিন্তা করে করেন। আপনি যদি শর্ট টার্ম চিন্তা করে করেন, তাহলে কিন্তু আমাদের সাথে একজন দর্শক আছে, আমরা ওনার প্রশ্নটা নিয়ে নিই। প্রিয় দর্শক, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। টাঙ্গাইল থেকে রবিন বলছি। আরএনই স্প্রিং এর শুনানিটা কয় তারিখে? প্রিয় দর্শক, আরএনই স্প্রিং এর শুনানির ব্যাপারে ঠিক এই মুহূর্তে আমার কাছে তথ্য নাই। আপনি যদি জানতে চান, তাহলে আপনি বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন অথবা ঢাকা স্টক এক্সচেঞ্জকে আপনি লিখতে পারেন, সেখান থেকে আপনি জানতে পারেন। আরেকজন দর্শক আমাদের সাথে আছেন। প্রিয় দর্শক, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। হ্যালো, জি বলুন। এনটিভি, জি বলুন। হ্যাঁ, আমি একটু প্রশ্ন করতে যাচ্ছিলাম। জি প্লিজ। জি বলুন। হ্যালো, জি বলুন, আমরা শুনতে পাচ্ছি। আমার প্রশ্নটা হলো যে আইপিওতে যে কোঠা কমিয়ে দিল সাধারণ বিনিয়োগকারীদের জন্য, সেই বিষয়ে ওনাদের কাছে একটু জানতে চাওয়া। না, এটা ঠিক। আইপিওতে এটা নানা পরীক্ষা নিরীক্ষা করে বিভিন্ন স্টেক হোল্ডারদের থেকে সাজেশন নিয়ে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন একটি সিদ্ধান্ত নিয়েছে আপনার আইপিওর ক্ষেত্রে। এখন সেখানে কোটা কমিয়ে দিয়েছে সাধারণ বিনিয়োগকারীদের জন্য। পরবর্তী পর্যায়ে আবার আপনাদের ডিমান্ড থাকলে, পরিস্থিতি সেভাবে হলে ইনশাল্লাহ আবার আমরা কথা বলবো, আপনারাও বলবেন, আপনারাও লিখবেন, আপনারাও জনমত সৃষ্টি করবেন। আমরাও চেষ্টা করবো যাতে আইপিওতে সাধারণ বিনিয়োগকারীদের কোটা আবার বৃদ্ধি করা যায়। মহব্বত, যে কথাটি আপনার সাথে বলতেছিলাম, আমি যেটা আমার ধারণা থেকে আমি যেটা বুঝি আর কি, আমার অভিজ্ঞতা থেকে আমি যেটা বুঝি, যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা যতক্ষণ পর্যন্ত বাজারে আপনার অ্যাক্টিভেটেড না করবে,
অ্যাক্টিভ না হবে ততক্ষণ পর্যন্ত বাজারকে স্টেবিলাইজ করা বা গতিশীল করা এটা তো অবশ্যই, এটা যে কোনো আপনি ক্যাপিটাল মার্কেটে যান আপনি দেখবেন যে ওখানে কিন্তু ইনস্টিটিউশনাল ইনভেস্টরের সংখ্যা বেশি। জি, আমাদের এখানে দেখা যায় এত বেশি আপনার ইন্ডিভিজুয়াল ইনভেস্টর, তো ওনাদের প্রথমত ওনাদের ওরকম ইয়ে না, আর ওনারা হচ্ছে সবাই চায় শর্ট টার্ম গেইন করতে। জি, আজকে এবং কালকে এবং পরশু। আমি আপনাকে বলি, আমি একটা ফরেন ইনভেস্টর কথা বলছিলাম, সে বলছে তুমি আমাকে ওই কোম্পানির সম্বন্ধে বলো ওইখানে, আর প্লাস উনি বলছেন আমার কথা বলছেন আমি একটা কোম্পানিতে 5 বছর ইনভেস্ট করতে চাই, 5 বছর ঘুমিয়ে থাকবো, আমি 6 বছরের মাথায় এসে আমি দেখবো আমার কি হয়েছে। তো ওই পার্সপেক্টিভটা কিন্তু আমি আপনাকে বলি, আমি বেশ কিছু ফরেন ইনভেস্টরকে দেখেছি ইভেন এই মার্কেটেও তারা 15 থেকে 20% প্রফিট নিয়ে কিন্তু গেছেন। জি, এটা লং টার্ম করেছেন, প্লাস ওনারা স্পেকুলেশনে যান নাই, ওনারা কোম্পানির ফান্ডামেন্টালস দেখেছেন, ওনারা হয়তো আজকে 100 উঠেছে, কালকে তো 120 উঠতে পারে, কিন্তু ওনার প্রত্যেকে কিন্তু একটা ইয়ে আছে, টার্গেট প্রাইস থাকে, জি, যে আমার 100 হলেই আমি বেরিয়ে আসবো। জি, এরপরে 120 হলে কিন্তু এটা কোনো ওনার কিন্তু কোনো রকম অপ্রাপ্তির কিছু নাই, উনি কিন্তু ওয়েট করছে, হ্যাঁ আমি 100 তো পেয়েছি, আমি 80টা ইনভেস্ট করেছিলাম, 100 পেয়েছি, আমি হ্যাপি। তখন ওরা আবার ওয়েট করে, ওদের কিছু স্টাডি করতে হয়। আসলে সবচেয়ে বড় কথা কিন্তু আমাদের রিসার্চ যারা আছেন আমাদের দেশে কিন্তু রিসার্চ খুব বেশি হয় না, লোকাল ইনভেস্টারের জন্য রিসার্চ পেপারটা কিন্তু অ্যাভেলেবল করতে দেওয়া উচিত, এবং ওটা আমরা যদি দেখতে পারি, এবং যারা যারা আছেন আমাদের ব্রোকারেজ কোম্পানি আছেন, যারা ইনভেস্টিং কোম্পানি আছেন, তাদেরও প্রচুর কাস্টমার অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা উচিত, যেটা করছে আমার মনে হয় আরও বেশি করা উচিত, যেখানে বিএসইসিও ক্যান প্লে আ রোল, যে কীভাবে আমরা আমাদের ইনভেস্টারদেরকে অনেক বেশি সচেতন করতে পারি, সচেতন কি ইন্ডেক্স দেখা, কোথায় দেখা হচ্ছে, কি করা উচিত, কি দেখে বিনিয়োগ করবে, কখন বিনিয়োগ করবে। আমি মাহবুবুর রহমান ইনভেস্ট করলাম, সাথে সাথে আরেকজন এসে রকিবুর রহমান। অ্যাকচুয়ালি নতুন সিদ্ধান্ত যেটা আপনার পেড আপ ক্যাপিটালের 25% আপনাকে বিনিয়োগ করতে বলেছে, সেটা তো অনেক সীমিত হয়ে গেছে বিনিয়োগটা। তো এই বিনিয়োগটা যদি অনেক সীমিত হয়ে যায়, তাহলে এই বিনিয়োগটা তো সত্যকার অর্থেই পুঁজিবাজারে বিনিয়োগ করার জন্য আপনাকে থাকতে হবে, আমি মনে করি আর কি। মনে করেন পেড আপ ক্যাপিটালের কারণে যদি আপনার ব্যাংক যদি 200 কোটি টাকা বিনিয়োগ করে, তাহলে এই 200 কোটি টাকা পুঁজিবাজারে সঠিকভাবে বিনিয়োগ না করলে তাহলে তো বাজারকে স্টেবিলাইজ করা একটু দুঃসাধ্য হয়ে যাবে, আমি মনে করি। আপনার মতামতটা কি? জি, যেটা বলেছেন যে আসলে যে 25% যদি পুরোটা আমরা বিনিয়োগ করতে পারতাম তাহলে তো সিনারিও ডিফারেন্ট হতো। এখন যেটা আমরা অলরেডি করে রেখেছি, কেউ 30, কেউ 35, কেউ 40, এই অর্ডারটার কারণে আমরা একটু ব্রিদিং স্পেস, কিছুটা স্পেস আমরা পেয়েছি, সেটি দিয়ে আমরা এখন নতুন করে বিনিয়োগের আমরা চিন্তা করবো, এবং সবগুলো যে কটা ব্যাংকে ইনভলভ ছিল সবাই আবার করবে ডেফিনেটলি। আর যদি আইনের যদি পরিবর্তন ঘটে, এবং যেটা আপনি বলেছেন যে এটা যদি 16 সালের জায়গায় যদি আরো 2 বছর মাননীয় অর্থমন্ত্রী মহোদয় যেটা বলেছেন, মাননীয় অর্থমন্ত্রী মহোদয় তো এটা কমিটমেন্ট করেছেন, জি, এবং এটা তো আমি মনে করি তো এটা বাস্তবায়ন হওয়া উচিত, এটা বাস্তবায়ন না হওয়ার তো কোনো কারণ নেই। এটা তো দেখেন আপনি, এটা তো ব্যাংক কোম্পানি অ্যাক্টের মাধ্যমে এটা করতে হবে। সো ব্যাংক কোম্পানি অ্যাক্টের অ্যামেন্ডমেন্ট করতে হবে সময়টা বাড়াতে হলে, আদারওয়াইজ প্রেসিডেন্সিয়াল অর্ডারের মাধ্যমে হয়তো এটা করা যেতে পারে। এবং এটি যদি করা হয় তাহলে কিন্তু মোটামুটি একটা দুটো মিলিয়ে এই সময়টা প্লাস আমার এই সাবসিডি কোম্পানি পেইড আপ ক্যাপিটালের যে ব্যাপারটা, দুটো মিলিয়ে কিন্তু মোটামুটি একটা স্পেস আমরা পেয়ে যাব, কমার্শিয়াল ব্যাংকগুলো পেয়ে যাবে। জি, স্পেস তো পেয়ে গেছে, আমরা তো 5-6 কোটি অলরেডি তো পেয়ে গেছে, কেন যখন যে এই নতুন এটা আসলো যে সাবসিডি কোম্পানিতে ইনভেস্টমেন্টটা ক্যাপিটাল মার্কেট এক্সপোজার হিসেবে পরিগণিত হবে না, জি, তার প্রেক্ষিতে কিন্তু অলরেডি কিন্তু আমার কাছে আমি যেটুকু খবর পেয়েছি অলরেডি প্রায় ধরেন 56টা ব্যাংক আমাদের দেশে আছে, 5-6টা ব্যাংক বাদে সবাই বোধহয় প্রদেশের নিচে চলে এসছে। আমি আমার ঢাকা ব্যাংকের কথা বলতে পারি, আমি নিচে চলে এসেছি। এখন মুশকিলটা হয় কোথায় আমি বলি, আমাদের কিন্তু মাঝে প্রেফারেন্স শেয়ার ইনভেস্টমেন্ট আসে, বিভিন্নখানে ইনভেস্টমেন্ট আসে, ইউনিট ফান্ডে ইনভেস্টমেন্ট আসে, যখন প্রপোজিশনটা আসে, যেমন আজকে আমি কথা বলছিলাম একটা প্রেফারেন্স শেয়ার ইনভেস্টমেন্ট নিয়ে, এটা কিন্তু ক্যাপিটাল মার্কেট এক্সপোজার। এখন যে মুহূর্তে আমার ধরুন হয়তো এখন 23% আছে, আমি ওটা করলে কিন্তু 25% হয়ে যাবে, আমি কিন্তু ক্যাপিটাল মার্কেট সরাসরি আসতে পারছি না, মানে আমি মার্কেট এসে কিন্তু ওই টাকাটা আসছে না, আসছে একটা কোম্পানি প্রেফারেন্স শেয়ার ইস্যু করছে, আমি ওখানে টাকা দিলাম 7 বছরের জন্য, 6 বছরের জন্য, যত বছরটাই হয় সেখানে, সাথে সাথে কিন্তু এটা কিন্তু আমার কিন্তু ব্লক হয়ে গেল, আবার এই টাকাটা কিন্তু এখানেই তো আমাদের বক্তব্য, একে তো আপনার সীমিত হয়ে গেছে, আপনার ইনভেস্টমেন্টটা সীমিত হয়ে গেছে, এখন আমার পুঁজিবাজারকে গতিশীল করা উচিত। আমরা যদি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করতে চাই, আমরা যদি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে চাই, আমরা যদি পাওয়ার এনার্জি সেক্টরে ডেভেলপ করতে চাই, তাহলে আমাদের অনেক পুঁজির প্রয়োজন। সেই পুঁজি তো শুধু ব্যাংক থেকে আসবে না, সেই পুঁজি আসতে হলে তো জনগণ থেকে আসতে হবে, জনগণের পার্টিসিপেশন লাগবে। তো সেই ক্ষেত্রে আপনি যদি নন লিস্টেড কোম্পানি যেগুলি কোনো ভূমিকা নাই পুঁজিবাজারে, যেমন আপনি একটা প্রেফারেন্সিয়াল শেয়ার আপনি বিনিয়োগ করলেন 7 বছর ধরে, এই শেয়ারটা তো বাজারে আসবে না। আপনি একটা নন লিস্টেড কোম্পানিতে ফাইন্যান্স করে দিলেন 20 কোটি 50 কোটি টাকা, সেটা তো বাজারে আসবে না। তাইলে তো পুঁজিবাজারকে স্টেবিলাইজ করার জন্য তো কোনো ফান্ড রইল না, পুঁজিবাজারে বিনিয়োগ করার জন্য তো আপনাদের কোনো ফান্ড রইল না। তাই তো বললাম, আমি এখন এখানে যে করি
যে মুহূর্তে আমি করবো আমার কিন্তু আর এক্সেস যে আর আপনার ফান্ড থাকবে না, আমার থাকবে। আর একে তো এখন সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো এটা, আপনি পেড আপ ক্যাপিটালের 25% বিনিয়োগ করতে পারছেন। এখন আপনার পেড আপ ক্যাপিটাল কত হতে পারে? আপনার ঢাকা ব্যাংকের পেড আপ ক্যাপিটাল 1800 কোটি টাকা বা 1800 কোটি টাকা বা 1600 কোটি বা 1800 কোটি ধরি, তো 1800 কোটি টাকা ধরলে এটার কত পার্সেন্ট আপনার, আপনি 25% কত আসে? রাফলি 300-400 কোটি টাকা, তো 300-400 কোটি টাকা। আর আপনি মানি মার্কেটে বিনিয়োগ করতে পারছেন কত? আপনার ডিপোজিটের 80%, তো ডিপোজিট 80% হলে মিনিমাম 15,000 কোটি টাকা আপনি বিনিয়োগ করতে পারছেন। তো ওইদিকে বিনিয়োগ করছেন আপনি 15,000 কোটি, ওই 15,000 কোটি টাকার মধ্যেও আপনি লং টার্মে বিনিয়োগ করছেন, কিন্তু মাঝে মাঝে ইন্ডাস্ট্রিতে বিনিয়োগ করছেন কিন্তু, এবং ইন্ডাস্ট্রিতে যখন বিনিয়োগ করছেন তখন কিন্তু আপনি লং টার্মে করতেছেন। আপনি যখন একটা আপনি সিন্ডিকেট যখন ফাইন্যান্স করেন তখনও কিন্তু আপনি লং টার্মে করেন, সেখানে 7-8-10 বছরের জন্য করেন, তো সেখানে আপনি বিনিয়োগ করতে পারছেন 15,000 কোটি টাকা। আর এখানে বিনিয়োগ সীমিত হয়ে গেছে মাত্র আপনার 300-400 কোটি টাকা ঢাকা ব্যাংকের জন্য। তো এটাও যদি আপনার নন লিস্টেড কোম্পানিগুলিতে ঢুকে যায় তাহলে বাজারে স্টেবিলাইজ করবে কারা? বাজারকে গতিশীল করবে কারা? এখন ওটা তো আছেই, যেটা মানে মুশকিল হচ্ছে কি আমাদের দেশে, আপনার রাইটলি পয়েন্টেড আউট যে আমরা কমার্শিয়াল ব্যাংকটা ডেভেলপমেন্টাল ব্যাংকের রোল প্লে করছি। জি আমার কিন্তু শর্ট টার্ম ডিপোজিট, কদিন আগে মাননীয় গভর্নর কিন্তু বলেছে আমাদের একটু লং টার্ম ডিপোজিট কিছু আনতে হবে। আমাদের কিন্তু আমাদের 3 মাস, মোস্টলি 3 মাস 6 মাস আমাদের কিন্তু ডিপোজিট মিক্স 3 থেকে 6 মাস। জি, কালে ভদ্রে হয়তো টোটাল ডিপোজিটের 2-3% হয়তো 1 ইয়ার হবে। জি, তো এটা নিয়েই কিন্তু আমরা 7 ইয়ার করছি, 5 ইয়ার করছি, 8 ইয়ার করছি, আমরা কিন্তু করে যাচ্ছি। কিন্তু এই ডেভেলপমেন্টের রোল কিন্তু আমার কমার্শিয়াল ব্যাংক করে যাচ্ছে, কিন্তু এটা কিন্তু করার কথা ক্যাপিটাল মার্কেট থেকে। জি, এই ডেভেলপমেন্টটা তো পুঁজিবাজার থেকে আসা উচিত। পুঁজিবাজার থেকে আসা উচিত। আমরা যদি পুঁজিবাজারকে গতিশীল করতে পারি তাহলে তো ফান্ডিং থেকে লং টার্ম ফান্ডিং এখান থেকে আসবে, বিনিয়োগকারীরা সরাসরি বিনিয়োগ করবে, এটা 8 বছর 10 বছর 15 বছর 20 বছর গ্রোথ এবং ওখান থেকে আসা উচিত। কারণ আমি তো এজ এ কমার্শিয়াল ব্যাংক কিন্তু আমি লিকুইডিটি রিস্ক নিচ্ছি, ইন্টারেস্ট রেট রিস্ক নিচ্ছি, বিকজ অফ দ্য ফ্যাক্ট আমার বিরাট গ্যাপ হচ্ছে কিন্তু। জি, অনেক এখন এটাও তো দেখা গেছে যে আপনি লং টার্মে যতগুলি বিনিয়োগ করেছেন সঠিকভাবে টাকা কি ফেরত আসতে পারছে? অনেক সময় আসছে না। না, আপনি বড় বড় লোন ডিফল্টার আপনি এনপিএল তো ওইটাই ওই কারণে, বিকজ অনেক সময় শর্ট টার্ম লং টার্ম দুটো মিলেই কিন্তু অনেক সময় অনেক লোন আসে না, তো অথচ অনেক সময় আসলো সময় মতো আসে না। কিন্তু আমি যে ডিপোজিটে কিন্তু 3 মাসের ডিপোজিট 3 মাসে দিতে হচ্ছে আমাকে অ্যাট ম্যাচুরিটি, ওয়ারেজ আমার লোন কিন্তু ওভারডিউ হতে পারে, ডিফল্ট হতে পারে, অনেক কিছু হতে পারে। জি সালে ভাই, আমি যে জিনিসটা বলতে চাচ্ছি আপনাদের দুজনের সামনে আমি তুলে ধরতে চাচ্ছি, আপনি কি বড় বড় লোনগুলিকে 15 থেকে 18 বছর রিশিডিউল করে দিননি 500 কোটি টাকার উপর? বাংলাদেশ ব্যাংক তো তাই 12 বছর, তো 12 বছর করেছেন না 10 12 15 করেছেন আপনি, তো যাই তো ওগুলি লং টার্ম করেননি আপনি? করেছে তো ওগুলি করছেন কেন তাইলে? তো ওগুলি তো আপনি লং টার্ম দিয়ে দিলেন কেন? তা আর এখানে আমার কথা হলো যে লং টার্ম বিনিয়োগটা তো পুঁজিবাজারে হওয়া উচিত, পুঁজিবাজারের মাধ্যমে হওয়া উচিত। সেখানে তো বাজার গতিশীল হবে, উন্নয়ন হবে এবং সব কিছু ঠিকঠাক থাকবে। সেখানে সেই জায়গাটা যদি সংকুচিত করে ফেলি আমরা, সেই জায়গাটাতে যদি বিনিয়োগটা যদি আর্থিক প্রতিষ্ঠানে সংকুচিত হয়ে যায়, সেই জায়গাতে যদি মিউচুয়াল ফান্ডে সংকুচিত হয়ে যায়, পোর্টফোলিও যারা করে সবগুলি সংকুচিত হয়ে যায়, তাহলে বাজার গতিশীল করার তো কোনো পথ থাকবে না। এখানে একটা গুরুকে ভাই ব্যাপারটা হচ্ছে কি, এটা শুধু লিকুইডিটির ব্যাপারটাও না, এটা কিন্তু কনফিডেন্সের ব্যাপারটা আছে, আস্থার ব্যাপার আছে, গভর্নেন্সের ব্যাপারটা কিন্তু আছে। যেমন আমার ব্যালেন্স শিট আসলে কি ট্রু রিফ্লেকশন দিচ্ছে কোম্পানির? আনফর্চুনেটলি আমি আপনাকে বলতে চাই, আপনি একজন ক্যাপিটাল মার্কেটে অনেক দিন ধরে আছেন, আপনি জানেন, আপনি এই ব্যাপারগুলো জানেন। জি, এই রিপোর্টিংটা ঠিকমতো হয় না অনেক রিপোর্টে, কিন্তু ওর আসলে প্রফিটটা কি, এবং অনেকে কি আপনি দেখেছেন একসময় কিন্তু মানে বিভিন্ন ধরনের উল্টো পাল্টা ডিসক্লোজার দিয়ে কিন্তু টাকা উঠে কিন্তু সেই কোম্পানিগুলো কিন্তু ব্যাংকরাপ্ট হয়ে গেছে। কোম্পানির তো একটা ফান্ডামেন্টাল রোল থাকতে হবে, আপনার ভালো কোম্পানি না হলে তো বাজার স্থিতিশীল হবে না। এবং এগুলি করার জন্য আপনি জানেন যে আপনার ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট পাস হয়েছে, এখন ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল ঘটনার অপেক্ষায় আছে। সবাইকে একটা জবাবদিহিতার মধ্যে আনতে হবে। এবং এবার যে আইপিওর যে নীতিমালা প্রণয়ন করা হয়েছে আপনি দেখছেন, এখানে মোর ডিসক্লোজার, থাউজেন্ডস ডিসক্লোজার এবং জবাবদিহিতা এবং ডিউ ডিলিজেন্স, এটাকে এমনভাবে ঢুকানো হয়েছে যে কেউ যেই কথা বলবে তাকে দায়িত্ব নিয়ে কথা বলতে হবে, তাই সে দায়িত্ব ক্ষেত্রে তাকে সই করতে হবে। অতএব ভালো ভালো কোম্পানি নিয়ে আসা, গ্রোথ এবং সাস্টেনেবল কোম্পানি নিয়ে আসা, এটাও পুঁজিবাজারকে ভালো করার জন্য একটা বড় অস্ত্র। এখানটা একটু আমি বলতে চাই, দেখেন আপনার আমাদের কিন্তু ক্যাপিটাল মার্কেটটা কিন্তু বেশিরভাগই কিন্তু ইকুইটি বেস। জি, ইকুইটি মানে অনলি উই আর ডিপেন্ডিং অন দ্য শেয়ারস। তো এখানে যে ডিবেঞ্চার বা বন্ড, এই মার্কেটটা কিন্তু এটা কিন্তু খুবই কম। এটা আমাদের বাড়ানো দরকার, এটা খুবই দরকার। আর আরেকটা জিনিস হলো যে আমরা যে মার্কেটের মধ্যে আপনি বলছেন মানি মার্কেটের প্লেয়াররা যদি বেশি চলে আসে তাহলে কিন্তু সেটাও খুব বেশি পজিটিভ না। এটা একটা টেম্পোরারি মেজার হিসাবে, যেটা উনি বললেন যে টেম্পোরারি মেজারে ব্যাংকগুলো আসবে করবে, কিন্তু ব্যাংকের মূল কাজটা কিন্তু পুঁজিবাজারে পার্টিসিপেশন করাটা না।
তাদের মূল যেটা আপনি বলেছেন কিছুটা ইনফ্রাস্ট্রাকচারে যে ডেভেলপমেন্ট যে কাজগুলো ব্যাংক এখন করছে, এটা যদি পুঁজিবাজার থেকে যদি হতো তাহলে কিন্তু অটোমেটিক্যালি আরেকটু কিন্তু ডেভেলপ করতো, যে আরেকটু গতিশীল হতো। তো সেটা না করে আমরা ব্যাংকগুলো বাধ্য হয়ে আমরা কিন্তু আমাদেরকে ইনভেস্ট করতে হচ্ছে লং টার্মে। সালাহ ভাই, একজন বিনিয়োগকারী অপেক্ষা করছেন একটি টেলিফোন করার জন্য। বিনিয়োগকারী আপনার নামটি বলে ফোনটি করুন। জি, আসসালামু আলাইকুম, আমি এনামুল করিম বলছিলাম। জি ভাইয়া বলুন। আচ্ছা ভাইজান, ওই যে মার্কেট ওয়াচ অনুষ্ঠানটা আসলে আমরা যারা ক্ষুদ্র বিনিয়োগকারী আমরা কথা বলার একটা প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করতেছি, এবং এটা এই অনুষ্ঠানে অনেক আলোচনার মাধ্যমে পুঁজিবাজারের বিভিন্ন লাইনটা কেটে গেছে, অনেকটা দূর হয়েছে। জি ভাইজান, আমার হলো যে বিভিন্ন পুঁজিবাজারে লিস্টেড যে কোম্পানিগুলো আছে ওই কোম্পানিগুলো সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা নাই। এই কোম্পানিগুলা সম্পর্কে যদি আপনারা কাইন্ডলি এই অনুষ্ঠানের মাধ্যমে প্রয়োজনে ওই কোম্পানির একজন প্রতিনিধিকে নিয়ে এসে তাদের গতি প্রকৃতি, ভবিষ্যৎ পরিকল্পনা বা কি লাভ লস কি হচ্ছে এগুলো সম্পর্কে যদি আমাদেরকে একটু ধারণা দিতেন, তাহলে আমরা বিনিয়োগ করার ক্ষেত্রে বিভিন্নভাবে উপকৃত হতাম আর কি। মানে কোম্পানিগুলি আপনি বলতে চাচ্ছেন যে অনেক বেশি ডিসক্লোজার দেওয়ার কথা আপনি বলছেন, যেগুলি প্রতি 3 মাস অন্তর যখন ইপিএস ঘোষণা করে লভ্যাংশ মানে কত লাভ করেছে কি করেছে ওগুলো যদি আপনারা একটু খেয়াল করেন, এবং ওনারা যখনই কোনো এক্সপেনশনে যায় বা ভিন্ন কিছু করেন। মাহবুব ভাই আপনি কি বলেন এটা? আমি এখানে ব্যাপারটা বলতে চাই একটু, এটা ভেরি ইম্পর্ট্যান্ট। আমি বলি, আপনি যে বলছেন যে শেয়ার আমাদের এখানে প্রায় 250-র কাছাকাছি, একটু বেশি হবে, এরকম স্ক্রিপ্টই আছে যেটা হয়। তার মধ্যে আপনি রকিব ব্যাপার কতগুলো শেয়ার ইউ ক্যান হ্যাভ ট্রাস্ট অন, কতগুলো আছে। আমি বলি বিদেশি আমাদের এফআইআই কিন্তু নাই, আমাদের 2%-এর মতো হতো এফআইআই, এটা কিন্তু আরও অনেক বেশি। লুক এট ইন্ডিয়া কীভাবে আসছে ওরা। আমি আমার আগের ব্যাংকে যখন ছিলাম, তার একটা ইনভেস্টমেন্ট ব্যাংক ছিল এবং ওদের একটা রিসার্চ ডিপার্টমেন্ট ছিল, ওরা 7টা কি 8টা কোম্পানি রিসার্চ করতে পারতো, নট বিয়ন্ড দ্যাট। তা আপনি কীভাবে করবেন? আপনি যদি 7টা 8টা বা 10টা কোম্পানি যদি হয়, আপনি কি মনে করেন এখানে অনেক ইনভেস্টর আসতে পারবে? আপনি তো ওভারক্রাউডেড হয়ে যাবে। তখন হবে কি আপনার ওই শেয়ারই মার্কেট। এখন আপনি দেখেন ভালো কোম্পানির ফ্রি ফ্লোট কী আছে, তেমন কিন্তু ফ্রি ফ্লোট লাইন। অনেক ফরেন ইনভেস্টর কিন্তু ভালো শেয়ার কিনতে চায়, এসে পাচ্ছে না, ওই ব্লক শেয়ার পাচ্ছে না। আবার এর মধ্যে কিন্তু অনেক ধরনের আপনি জানেন ছল চাতুরিও চলে। তো এগুলি থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের এখানে কিন্তু আমাদের নাম্বার অফ মানে ট্রেডেবল শেয়ার বা আপনার যেখানে শেয়ারের উপর ট্রাস্ট রাখতে পারেন, এই নাম্বার কিন্তু বাড়াতে হবে। এই নাম্বার যদি আপনি না বাড়াতে পারেন, এই 10, 15, 20টা শেয়ার দিয়ে কিন্তু আপনারা যেটা বুঝাতে চাচ্ছেন যে ভালো ভালো কোম্পানি বাজারে আসতে হবে। আমি ওনার সাথে ব্যাপারে সম্পূর্ণ একমত। আপনি লক্ষ্য করবেন, দেখেন আপনি ওই ফোন কোম্পানিগুলো আপনি বলেন, অনলি গ্রামীণ, জি, আর কেউ এখনো আসেন না। মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো আপনি দেখেন আসছে না। ইভেন দেশের ভালো ভালো দেশে আমাদের যে কনগ্লোমারেট যেগুলো রয়েছে, বড় বড় গ্রুপ অফ কোম্পানি রয়েছে, আপনি লক্ষ্য করবেন যে ওদের যে কোম্পানিটা যদি আসেও, নাম্বার 1 কোম্পানিটা কিন্তু আসে না। যেটা বেশি প্রফিট আর্ন করে, যেটা বেশি পারফর্মিং, সেটা কিন্তু আসে না। এখনো পারিবারিক থেকে বেরিয়ে আসতে পারছে। কিন্তু এটা ভেরি ইম্পর্টেন্ট। একটু ওনাকে একটু করে দেখেন, 200 থেকে 300 আমাদের এখন আছে আনলিস্টেড। এটা যদি 2000 থেকে 3000 হতো, তাহলে কিন্তু অনেক বেশি অপশন, অনেক এক্সপেনশন হতো, এবং বিনিয়োগকারীদের অনেক যে আমরা শুনি মাঝে মধ্যে ম্যাল প্র্যাকটিস বা এগুলো হওয়ার সম্ভাবনা তখন আরো বেশি কম থাকতো। যত বেশি সার্ভিলেন্স করা যাবে, মনিটরিং করা যাবে, যত বেশি ডিউ ডিলিজেন্স করা যাবে, যত বেশি দায়িত্বশীল করা যাবে, তত বেশি এটা রেজাল্ট ভালো হবে। কিন্তু আপনার কিন্তু অ্যাকাউন্টেবিলিটি সিস্টেম না, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। দিস ইজ নট এট অল দ্যাট। আমি যে আজকে ডিসক্লোজার করে সমস্যা করি, আমি কতটুকু আমাকে করেছে, পেনালাইজ করেছে, আমি কি হয়েছে, তেমন কিছুই হয়নি। আপনি চিন্তা করেন যে আমাদের যে শেয়ার বাজারের যে সব শেয়ারগুলো আসতেছে, কয়েকটা ক্ষেত্রে যখন ম্যালাফাইডে কিছু হয়েছে, স্ট্রংলি হ্যাভ কাম ব্যাক। ইয়েস। তারপরে আরেকটা দেখেন যে একটু আগে বলে যে আমি যেটা নতুন কোম্পানি টেলকো, একমাত্র গ্রামীণ ফোনে এসছে রিসেন্টলি, বোধহয় বিএসএসির একটা রুল এসছে, জয়েন্ট ভেঞ্চার কোম্পানিকে লিস্টিং না করলেও চলবে না। এটা তো ডিসকারেজেবল। যদি এটা যদি হয়, তো এখন ধরেন রবি, তো আমি জানি রবি কিন্তু অলমোস্ট প্রিপেয়ার ছিল লিস্টেড হওয়ার জন্য। আপনি জয়েন্ট ভেঞ্চার কোম্পানি বলে আসবে না, তখন সে আসবে আর না, তাহলে তো আসবে না, তাহলে ডিসকারেজ করা। আমি তো সেটাই বলি, তো বিনিয়োগকারীকে বঞ্চিত করা হচ্ছে। আপনি যেখানে ওরা এখন অল চেয়েছিল, এখন অনেক কোম্পানি আছে আমি বলবো যারা ভালো ভালো কোম্পানি, আমি জানি হয়তো দে আর অল প্রিপেয়ার্ড। আমি কিছু একটা ব্যাংক কোম্পানির বোর্ডেও বসতাম, যে তখন জয়েন্ট ভেঞ্চার কোম্পানি, আমি যতটুকু আপনি রোগী ভালো বলতে পারেন, আমি মনে করা হয় যে জয়েন্ট ভেঞ্চার কোম্পানিকে বোধ হয় লিস্টিংকে বোধ হয় অব্যাহতি দেওয়া হয়, এক্সাম করা হয়েছে। তাই যদি হয়, হাউ ডু ইউ এক্সপেক্ট গুড কোম্পানি টু কাম অন দ্য মার্কেট? দে উইল নট। না, আপনার বাজারকে ভালো করতে হলে আপনার ভালো ভালো
সরকারের তো অনেকগুলো কোম্পানি ডিসইনভেস্ট হচ্ছে তো না হচ্ছে না। তো ওগুলো ডিসইনভেস্ট না হতো, ওটা যদি হতো, যদি আমরা পেতো এই সাধারণ যারা বিনিয়োগকারী আছেন, সরকারকেও গুরুত্ব দিতে হবে, সরকারকেও গুরুত্ব দিয়ে বাজার থেকে টাকা তুলতে হবে। রিসেন্টলি আপনার আর তৌফিক আলাই চৌধুরী সাহেব বলেছেন যে আপনার ক্ষেত্রে আপনার এই একটা বিদ্যুৎ খাতে উনি কিছু টাকা বাজার থেকে নেবেন মাঝখানে একটা, কিন্তু কথা হচ্ছে, কাজ তো হচ্ছে না, কাজটা তো এগোচ্ছে না। গভর্নমেন্ট তো এখন পর্যন্ত নেয়নি, কিন্তু আপনি দেখেন বন্ডের মাধ্যমে কিন্তু ক্যাপিটাল মার্কেট থেকে গভর্নমেন্ট একটা ভালো ইনফ্রাস্ট্রাকচারের জন্য আপনি বলেন বড় বড় ব্রিজ যেগুলো আমরা করছি, পাওয়ার প্ল্যান্ট, জ্বালানি করতে পারেন, হ্যাঁ আমরা বন্ডের মাধ্যমে যেটা করছি আমরা, সেগুলোর জন্য আমরা তো বন্ড মার্কেটে আমরা যেতে পারি, এবং সেখান থেকে আমরা যদি নেই, গভর্নমেন্ট যদি এটাকে প্যাট্রোনাইজ করে, তাহলে তো আমার মনে হয় মার্কেট চেঞ্জ হতে বাধ্য। এবং এনবিআর কিন্তু হ্যাজ টু প্লে গুড বিগ রোল এই যে বন্ড মার্কেটকে অ্যাট্রাকটিভ করার জন্য, ট্যাক্সেশন রুলটা। এটা কিন্তু এখন মধ্যে কিছু আমরা অনেক কথা বলছি, আজকে 44 বছর হয়ে গেছে স্বাধীন হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমরা কিন্তু এখানে কোনো রকম প্রোগ্রেস দেখিনি, তেমন কিছু নাই বলতে গেলে। কিন্তু আপনি খেয়াল করেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ওই যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন অফ ইন্ডিয়া এবং বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যে MOU সাইন হয়েছে, সেখানে উনি উপস্থিত ছিলেন, যেখানে ওনার থাকার কথা না, উনি কিন্তু গুরুত্ব দিয়ে কথা বলেছেন। মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করছেন সর্বক্ষেত্রেই উন্নতির জন্য, কিন্তু আমরা কতগুলো ক্ষেত্রে পারছি। হ্যাঁ, উনি কিন্তু একটা গাইডলাইন দিয়েছেন যে এখন দেখেন সব ক্ষেত্রেই মাননীয় প্রধানমন্ত্রী ইন্টারফারেন্স লাগবে না, উনি একটা গাইডলাইন তো কাম্য না, উনি যে গাইডলাইন দিয়েছে ওটা দিয়ে তো আমাদের কাজ করে এগিয়ে যাওয়া উচিত। উনি তো বলেছেন যে দেশকে যদি আপনার মধ্যমায়ের দেশে পরিণত করতে গেলে প্রচুর বিনিয়োগের প্রয়োজন, সেই বিনিয়োগের টাকাটা কোত্থেকে আসবে? ব্যাংক করবে না, ব্যাংক কোত্থেকে দিবে? আপনি ক্যাপিটাল মার্কেটকে ইগনোর করে পুঁজিবাজার থেকে একটি শক্তিশালী কার্যকরী এবং জবাবদিহিমূলক পুঁজিবাজার, শক্তিশালী কার্যকরী জবাবদিহিমূলক পুঁজিবাজারই আপনার এই টাকাটা সংগ্রহ করতে পারবে, যোগান দিতে পারবে। এই জন্য উনি সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সাথে কাজ করতে বলেছেন, এবং ওনার সরকার সবসময় এটা আমাদেরকে সহযোগিতা দিবেন বলেছেন। তো সেই হিসেবে তো আমাদের সবাই কাজ করা উচিত। ছোট জিনিস বলি, আপনি দেখেন এখন মার্কেটে কিন্তু ইন্টারেস্ট রেট কিন্তু ওয়ান অফ দ্য লোয়েস্ট, ফিক্সড ডিপোজিট রেট ওয়ান অফ দ্য লোয়েস্ট। ডিসপাইট দ্যাট ক্যাপিটাল মার্কেটে কিন্তু পয়সা যাচ্ছে না, একসময় কিন্তু গেছিল না। জি, মার্কেটের সেম 10 সালে আপনি 10-11 সালে আপনি খেয়াল করেন, তখনও কিন্তু আমরা তো ব্যাংকিং সেক্টরে ছিলাম, তখনও কিন্তু গ্র্যাজুয়ালি ডিপোজিট রেট কম ছিল, এবং কমার কারণে মানি মার্কেট থেকে ক্যাপিটাল মার্কেটে এটা ওভারফ্লো কমেছে, কিন্তু এই লেভেলে কমে নাই, কিন্তু এর চেয়ে বেশি এখন তো তার চেয়ে বেশি কমেছে। হ্যাঁ, এবং আদার যে ম্যাক্রো বা যা ম্যাক্রো ইকোনমিক যা ইন্ডিকেটর যেগুলো রয়েছে এখন ইকোনমিতে, এভরিথিং ইজ ভেরি মাচ ফেভারেবল টু দি ক্যাপিটাল মার্কেট। এভরিথিং টাকা যাচ্ছে না, সুতরাং এটা ইজ নট অনলি বাট দেন अगेन কিন্তু যাচ্ছে না, ব্যাংক আসবে না, এটা যাচ্ছে না। সালবে আমরা একটা প্রিয় দর্শক, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। রফিক ভাই, আমি আসলাম মোর্শেদ বলছি, ইনভেস্টর ফোরাম অফ চিটাগাং এর কনভেনর। জি ভাইয়া, কেমন আছেন আপনি? প্রথমে আপনাকে এবং আপনার মাধ্যমে প্যানেলে যারা আলোচনা করছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এনটিভির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমাদের কথাগুলো আপনারা আমাদের থেকে সুন্দরভাবে আপনারা জনগণের সামনে, সরকারের সামনে পেশ করতে পারছেন। এই জন্য এনটিভি সহ আপনাদের যারা প্যানেলে আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার প্রশ্নটা হচ্ছে, এই যে ডাইরেক্টরদের 2% এবং 30% এবং ইন্ডিভিজুয়াল ডাইরেক্টরদের 2% শেয়ার হোল্ড করার একটা বিধান ছিল, জি, ওইটার শেষ পর্যন্ত কি অবস্থায় আছে একটু কাইন্ডলি জানাবেন। এটা ঠিক আমি যতটুকু বলতে পারি যে আপনিও বলতে পারেন, এটা তো মেইনটেইন করা হচ্ছে, আমার মেইনটেইন করা হচ্ছে, ইট ইজ বিং মেইনটেইন, আপনার ব্যাংকও তো মেইনটেইন করা হচ্ছে। হ্যাঁ, এটা মেইনটেইন করা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল ডাইরেক্টরদের 2% না থাকলে তারা ডাইরেক্টর থাকতে পারবে না, এবং টোটাল 30%। আমার মনে হয়, আমি যতটুকু জানি, আমার দুইজন ব্যাংকের এমডি আছেন ঢাকা ব্যাংক এবং এনসি ব্যাংকের ডিএমডি, যে এটার বাইরে হচ্ছে না, এটা মেইনটেইন করা হচ্ছে, এবং এটার ভালো সিদ্ধান্ত। ওই সময়ের জন্য, এখনকার জন্য এটা একটা ভালো সিদ্ধান্ত আমি মনে করি, এটা একটা ভালো সঙ্গে। জি, তা আমার মনে হয় মাহবুব ভাই, আমরা যে আলোচনাটা আমরা করতেছিলাম যে আপনি আর কি এই বাজারকে গতিশীল করার জন্য, ভাইব্রেন্ট করার জন্য কি করা যায় বলেন তো? কি পদক্ষেপ নিলে আপনারা একটু রিল্যাক্স হবেন, আপনারা মন খুলে এখানে বিনিয়োগ করতে পারবেন? না, একটা তো হচ্ছে যেটা নাম্বার অফ স্ক্রিপ্ট, গুড স্ক্রিপ্ট হ্যাভ টু কাম, ওই 2, 4, 5, 10টা না, ফ্রি ফ্লোট বাড়তে হবে। আমি বলি আপনাকে, অনেক ভালো শেয়ারে কিন্তু ফ্রি ফ্লোট নাই, 90% শেয়ার কিন্তু হয়ে আছে একটা কতিপয় লোকের কাছে আছে, সেটা হলে তো হবে না। আপনার ফ্রি ফ্লোট কিন্তু বাজারে ভালো শেয়ারের বাড়াতেই হবে, ওটা না হলে কিন্তু হবে না। আর দ্বিতীয়ত হচ্ছে, যেটা একটু আগে বলছিলাম, আমরা গভর্নমেন্টে কিছু ডিসইনভেস্টমেন্ট করতে হবে, ভালো শেয়ার কিন্তু বাজারে খুব, মানে সরকারকে ইনভলভমেন্ট থাকতে হবে। হ্যাঁ, সরকারকে ইনভলভমেন্ট থেকে বুঝাতে হবে যে আমরা পুঁজিবাজারকে গুরুত্ব দিয়ে আমরা এখান থেকে টাকা সংগ্রহ করছি আমাদের প্রজেক্টের জন্য। ইনফ্রাস্ট্রাকচার যদি সব কাজ চলে, সেটার জন্য কিন্তু বন্ড ছেড়ে বা যে কিছু করে কিন্তু আমাদের এই মার্কেট থেকে টাকাটা রেজ করতে হবে, সো দ্যাট লোক আসবে, লোক ওইভাবে আসবে। তারপরে ডিসক্লোজার, এই ট্রান্সপারেন্সি কিন্তু থাকতেই হবে, কর্পোরেট কালচার, ডিসক্লোজার, গভর্নেন্স সিস্টেম হ্যাজ টু বি দেয়ার।
আর যেটা একজন বিনিয়োগকারী বলছিলেন আসলে কিন্তু খুব প্রয়োজন যে প্রত্যেকটা কোম্পানির একটা অ্যানালিসিস কিন্তু থাকা উচিত। অবশ্যই অনেক সময় তোদের রিসার্চ পেপার অ্যাক্সেস থাকে না, এগুলি আপনার প্রোগ্রামের মাধ্যমে হোক, বিভিন্ন চ্যানেলে যারাই হোক না কেন, এগুলি একটু বা পেপারে, গণমাধ্যমে এগুলো নিয়ে একটু আলোচনা করা উচিত এবং কোথায় কোন ডাউনসাইড আছে, কোথায় কোন আপসাইড আছে, এগুলো করা উচিত। যেভাবে ফরেন ইনভেস্টর কিন্তু ওরা কিন্তু রিসার্চ রিপোর্ট দেখে, ওরা কিন্তু ওর উপর ভিত্তি করে কিন্তু ইনভেস্টমেন্ট করে। এখানে কিন্তু ওনাদেরও কিন্তু ওরকম কিছু করা উচিত। যেমন গ্রামীণ প্রত্যেকটা কোয়ার্টার রেজাল্টের পরে কিন্তু ওরা সাংবাদিক সম্মেলন করে, সেখানে কিন্তু ওরা ওদের কোম্পানির কিন্তু ডিটেলস আলোচনা করে এবং যারা ইনভেস্টর থাকেন, যারা সাংবাদিক থাকেন, তারা কিন্তু যান। আমার কাছে মনে হয় আমাদের প্রত্যেকটা কোম্পানি যারা অ্যাটলিস্ট লিস্টার আছেন, তারা যেন তাদের এই ডিসক্লোজার সংক্রান্ত প্রতি কোয়ার্টারে একটা অনুষ্ঠান করেন, সেখানে এসে তাদের কার্যক্রম, তাদের এক্সপেনশন, তাদের প্রোগ্রামগুলো, তাদের ফিউচার প্রোগ্রামগুলো বলো, যাতে বিনিয়োগকারী জানুক, মানে বলুক সবসময় বিনিয়োগকারীকে ইনফরমেশন এটা যে জিনিসটা আমাদের হয় না। আমরা তো কোয়ার্টারলি তো আমরা স্টেটমেন্ট দিই সবাই, আমরা যারা লিস্টেড আছে, কিন্তু যে জিনিসটা হয় না যে হোয়াট ইজ আওয়ার অ্যাকশন প্ল্যান, জি আমরা কি করতে যাচ্ছি, ফিউচার প্ল্যানটা যদি থাকে তাহলে সে একজন ইনভেস্টমেন্ট বুঝতে পারবে যে তার ডেস্টিনেশনটা কোথায়, এবং হি উইল ফিল কনফিডেন্স যে না ওরা তো রাইট ট্র্যাকে আছে। স্যার একজন বিনিয়োগকারী আছেন, প্রিয় দর্শক আপনার নামটি বলে ফোনটি করুন। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। জি আমি ওই সেমুল থেকে বলছি, মোহাম্মদ সাইফুল্লাহ। জি ভাইয়া বলেন। কিছুক্ষণ আগে যে বলেন যে এমনিও আমি প্রতিদিন আপনাদের অনুষ্ঠান দিয়ে ভালো লাগে, তো ওই অনুষ্ঠানে ঘুরে গেলে একটা কথা আছে, সেটা হলো যে এই যে ভালো শেয়ার ইনভেস্ট করার জন্য। তো আমি ধরেন এই লাইনে প্রায় 20-25 বছর হয়েছে আমি আছি, মোটামুটি এই লাইনে আমি সফলতা অর্জন করছি, কিন্তু ইদানিং কোনো হিসাব মিলাইতে পারি না। যেটা হলো আপনার এই যে ভালো শেয়ারে ইনভেস্ট করে তো আমরা ধরা, যেমন আমি দুইটা উদাহরণ দেখাই। একটা হলো যেমন মনে করেন তিতাস গ্যাস, 2 নম্বর হলো আপনার গ্রামীণ ফোন। তো এই যে কনফিডেন্স তো আমাদের থাকে না, যদি ভালো শেয়ার ইনভেস্ট করে যদি আমরা ধরা খাই। আপনার এই যে দুইটা শেয়ারের কথা বললাম, একটা হলো গভর্নমেন্ট হোল্ড করতো, গভর্নমেন্ট যদি আমাদেরকে এইভাবে মারে, তাহলে আমরা মার্কেটে কিভাবে থাকবো? আপনার জি দর্শক আপনার প্রশ্ন আমরা বুঝতে পেরেছি। কারণ হলো তিতাসের ব্যাপারে যেটা আপনাকে বলতে চাই যে তিতাসের ব্যাপারে যেটা হয়েছে এটা কাম্য ছিল না কারো, এবং তিতাসের ব্যাপারে বিআরসির যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত একটি লিস্টেড কোম্পানির বেলায় এইভাবে করা ঠিক হয়নি। বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে না জানিয়ে এই ধরনের একটা সিদ্ধান্ত নেওয়া ঠিক হয়নি, যেটা সরকারকেও ক্ষতিগ্রস্ত করেছে। তাদের মার্কেট ক্যাপিটালাইজেশন তাদের 2,500 কোটি টাকা কমে গেছে, এটাও তাদের বোঝা উচিত ছিল। আমি মনে করি এই কাজটা একেবারেই ঠিক হয়নি, এবং এটার থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে হঠাৎ করে আরেকটা সুপার পাওয়ার বা সুপার বোর্ড একটা সিদ্ধান্ত নিয়ে লিস্টেড কোম্পানিগুলি ক্ষতিগ্রস্ত করবে, এটা ঠিক না। আর ভালো শেয়ারের বাইরে কি বলা যায় বলেন? মানে ভালো শেয়ারের বিনিয়োগের বাইরে আমরা কি বলতে পারি? যেটা আপনি বললেন, স্টেক হোল্ডারদের কিন্তু যোগাযোগ থাকা উচিত। এই যে আপনি বিআরসি যেটা কাজটা করলো তিতাসের জন্য, এটা কিন্তু অ্যাবসলিউটলি কাম্য ছিল না। সবার কিন্তু অনেক হাই এক্সপেকটেশন তিতাস, এবং তিতাস কিন্তু ভালো করছিল অবশ্যই, এবং হঠাৎ করে একটা অ্যাকশনের জন্য পুরো মার্কেটে ধস নামলো, এবং তিতাসের শেয়ারের ভ্যালু দেখুন কীভাবে পড়ে গেছে। ইভেন আমি বলি, আমি আই এম শিওর বিভিন্ন ব্যাংকও কিন্তু তিতাসে ইনভেস্ট করেছিল লং টার্ম বেসিস, বিদেশিরা সবচেয়ে কনফিডেন্ট ছিল, একটা লং টার্ম বেসিস করেছিল। আজকে একটা সিদ্ধান্ত নিয়ে ফেললো এবং এটাকে ইম্প্যাক্ট করলো। এখানে কিন্তু সবসময় স্টেক হোল্ডার মিটিং হওয়া উচিত, যেমন ধরেন বাংলাদেশ ব্যাংকের সাথে বেসিসির সাথে, ডিএসির সাথে, সিএসির সাথে, বিটিআরসির সাথে, এদের সবার সাথে কিন্তু আমাদের কথা বলো, যাদের কোনো সিদ্ধান্ত ক্যাপিটাল মার্কেটে ইম্প্যাক্ট করতে পারে। আমাদের সবাই কিন্তু না, আমরা যেটা বুঝি মাহবুব ভাই, যে কোম্পানি লিস্টেড, যে কোম্পানির সাথে হাজারো লাখো বিনিয়োগকারী জড়িত, সেই কোম্পানির ব্যাপারে যদি তৃতীয় পক্ষ কোনো সিদ্ধান্ত নিতে চায়, বোর্ড অফ ডাইরেক্টরের বাইরে তৃতীয় পক্ষ যদি কোনো সুপার বোর্ড থাকে, তারা যদি কোনো সিদ্ধান্ত নিতে চায়, সেটা নেওয়ার আগে এটার কি ইম্প্যাক্ট হতে পারে, এটা পুঁজিবাজারে কি ইম্প্যাক্ট করতে পারে, এটা বিনিয়োগকারীদের কি ক্ষতি করতে পারে, সেটার ব্যাপারে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সাথে আগে কথা বললে তারা বুঝতে পারতো, অত এই ধরনের সিদ্ধান্ত তারা নিত না। কিন্তু এই হঠাৎ করে এই সিদ্ধান্ত নিয়ে বাজারকে ক্ষতিগ্রস্ত করে, যে এটা কাম্য ছিল না। এবং আমি মনে করি ভবিষ্যতে যাতে এটা না হয়, ভবিষ্যতে এই ব্যাপারে সবাই সতর্ক থাকা উচিত। শুধু এটা না, তারপরেও আরেকটা বলবো যে আমাদের ইলেকট্রনিক্স মিডিয়া বলেন, প্রিন্ট মিডিয়া বলেন, যখন আমরা একটা লিস্টেড কোম্পানি সম্পর্কে একটা মেসেজ দেব, উই মাস্ট বি এক্সট্রা কেয়ারফুল। আমার ভাবা উচিত যে এর মধ্যে আমার নিরীহ অনেক বিনিয়োগকারী আছেন, আমার এই মেসেজটা কতটুকু পজিটিভ যাচ্ছে, কতটুকু নেগেটিভ যাচ্ছে, এবং কতটুকু জেনুইন, এটা চিন্তা ভাবনা করে এই মেসেজগুলো দেওয়া উচিত। যে যার রোলে আছে, আমরা অনেক শেষ পর্যায়ে আছি। যে কথাটা আমি আপনাদের দুজনকে বলতে চাই আর কি, আমাদের
এই মুহূর্তে আমাদের আর্থিক প্রতিষ্ঠান বাজারকে স্টেবিলাইজ করার জন্য সাহায্য করতে পারে, কারণ আর্থিক প্রতিষ্ঠান লং টার্ম শেয়ারটা ধরে রাখতে পারে। মিউচুয়াল ফান্ড যারা করবে তারাও লং টার্ম শেয়ারটা ধরে রাখতে পারে, পোর্টফোলিও যারা করে তারাও লং টার্ম শেয়ারটা ধরে রাখতে পারে। এর বাইরে কেউ পারে না। কিন্তু রিটেলার আমাদের এখানে অনেক বেশি, 70-80%, তাদের পক্ষে সম্ভব না। তারা আজকে কিনে কালকে বেচে, কালকে কিনে পরশু বেচে। এখন যদি আর্থিক প্রতিষ্ঠান, মার্চেন্ট ব্যাংক তারাও যদি এই রোল প্লে করে ডে টু ডে সেল বাই, তাহলে তো বাজারে স্টেবিলাইজ হবে না। তা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে টাকাটুকু এখন আপনাদেরকে প্রভিশন দেওয়া আছে বিনিয়োগ করার জন্য, সেখানে এটা সম্পূর্ণভাবে হওয়া উচিত লিস্টেড কোম্পানি অথবা লিস্টেড কোম্পানি যেগুলি আসবে তাদের ক্ষেত্রে। এর বাইরে যে নন লিস্টেড কোম্পানিগুলি আছে প্রেফারেন্সিয়াল, এটা সেখানে বিনিয়োগ করা ঠিক হবে না, আরও সীমিত করে দেওয়া ঠিক হবে না। বাজারকে স্টেবিলাইজ করা। মিউচুয়াল ফান্ডের রিসেন্ট যে হাইকোর্টের যে এটা আসলো, এটা কিন্তু অ্যাবসলিউটলি হ্যাজ গন এগেইনস্ট দ্য ইন্টারেস্ট অফ দ্য স্মল ইনভেস্টর। জি জি জি। যারা ধরেন এইসব শেয়ারের মার্কেট বোঝে না, নাম্বারস বোঝে না, তারা কিন্তু মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে। যে আমার অত সময় কম হবে, কিন্তু আমার একটা ইয়ে থাকে। কিন্তু দেখেন রিসেন্ট যেটা আসলো, হাইকোর্টে গিয়ে একটা স্টে নিয়ে আসলো বিএসসিসির ইয়ে। জি, আমরা মাহবুব অ্যাকচুয়ালি আমরা একবারে শেষ পর্যায়ে আপনাদের দুজনকে এখানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি মাননীয় অর্থমন্ত্রী যে কমিটমেন্ট করেছেন বিনিয়োগকারীদের কাছে 2 বছর সময় বাড়িয়ে দেওয়ার জন্য, আশা করি সেটা কার্যকরী হবে। এবং আমি মনে করি যে সকল যে ফান্ড সীমিত দেওয়া হয়েছে, সেই ফান্ডটা শুধুমাত্র পুঁজিবাজারে বিনিয়োগের জন্য দেওয়া হবে। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে মার্চেন্ট ব্যাংক আর বিশেষ করে আর্থিক প্রতিষ্ঠান, মিউচুয়াল ফান্ড এবং বড় বড় বিনিয়োগকারী যদি এই বাজারে ফিরে আসে এবং স্বচ্ছতা জবাবদিহিতার মধ্যে যদি বিনিয়োগ করে এবং ভালো ভালো কোম্পানি যদি পার্টিসিপেশন করে, তাহলে ইনশাল্লাহ পুঁজিবাজার ভালো হবে, পুঁজিবাজার তার গতি ফিরে পাবে। এবং পুঁজিবাজার গতি ফিরে পেলে দেশের উন্নতি হবে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে, অনেক কিছু হবে। এবং পুঁজিবাজারকে শক্তিশালী করা, পুঁজিবাজারকে গতিশীল করা আমাদের সবারই দায়িত্ব, সরকারের দায়িত্ব। আসুন আমরা সবাই মিলে এটাকে গড়ে তুলি। এখানে হতাশ হওয়ার কিছু নেই। আমরা আশা করি পুঁজিবাজার দেশের উন্নয়নে অত্যন্ত ভালো ভূমিকা রাখবে। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।